হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং 50 নম্বর স্পেশাল এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে ভূতবংয়ের 50 নম্বর এপিসোড হয়ে গেল। এতটা জার্নি বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না। আশা করি ভবিষ্যতেও তোমরা এমনভাবে ভূতবংয়ের সাথে থাকবে আর ভূতবংকে সাপোর্ট করে যাবে। দেখতে দেখতে একদিন ভূতবংয়ের 100 নম্বর এপিসোডও চলে আসবে। তার জন্য বন্ধুরা তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। আজকে 50 নম্বর স্পেশাল এপিসোডে তোমাদের জন্য দুটি হারিন করা ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। ঘটনা দুটি ভূতবংয়ে শেয়ার করেছে হুগলির চন্দননগর থেকে পাপিয়া মুখার্জি। আর দুটি ঘটনাই আশা করি বন্ধুরা তোমাদের খুব ভয় লাগবে। তাহলে চলো বন্ধুরা আজকে দুটি ঘটনা শোনা যাক। হ্যালো দীপদা, আমি পাপিয়া মুখার্জি হুগলির চন্দননগর থেকে বলছি। আমি তোমার ভূতবংয়ের অনেক পুরনো শ্রোতা। শনিবার রাতে ভূতবংয়ের ঘটনা শুনতে কখনোই মিস করি না, এতটাই প্রিয় তোমার ভূতের চ্যানেলটি। আজ আমি দুটি ঘটনা লিখে পাঠালাম। ঘটনা দুটি যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবংয়ে পড়ে শুনিও। প্রথমে যেই ঘটনাটি লিখে পাঠালাম সেটা ঘটে আমার ছাত্রীর সাথে। ঘটনাটি ঘটে এই বছরই জানুয়ারি মাসে। আমার ছাত্রীর নাম অন্বেষা। অন্বেষা ক্লাস 7-এ পড়ে। জানুয়ারি মাসে ওর ফ্যামিলি পুরুলিয়ায় ঘুরতে যায়। ওখান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসে। আমার জন্য একটা গিফট কিনে নিয়ে আসে। অন্বেষার মা অন্বেষার জন্য একটা পেন্সিল বক্স কেনে। পেন্সিল বক্সটা এতটাই সুন্দর যে কি বলবো। বক্সটা কাঠের তৈরি আর অনেক ডিজাইন করা, যে কারো পেন্সিল বক্সটা দেখে ভালো লেগে যাবে। কিন্তু অলৌকিক ঘটনা এই পেন্সিল বক্সটাকে ঘিরেই শুরু হয়। বক্সটা বাড়িতে নিয়ে আসার পর থেকে অন্বেষার মধ্যে একটা পরিবর্তন আসে। মেয়েটা খুব শান্ত, কিন্তু হঠাৎ ওর মধ্যে একটা উগ্রভাব চলে আসে। সবার মুখে মুখে তর্ক করা। প্রতিদিন সকালে যখন ওকে টিউশন পড়াতে যেতাম দেখতাম খাতার মধ্যে কালো রং পেন্সিল দিয়ে আঁকিবুকি গিজিমিজি করা। প্রথম দুদিন ওকে খুব বকা দেই এই কারণে। ও অস্বীকার করে, বলে না আন্টি আমি করিনি। আমিও খুব বকা দেই, কারণ ওকে বলি তোমার খাতা তুমি ছাড়া এটা কে করবে। ও অস্বীকার করেই যায়। দুদিন পর থেকে শুরু হয় টেক্সট বইয়ের প্রথম পেজের মধ্যে এমন গিজিমিজি আঁকা। আমি ওর মাকে ডেকে ব্যাপারটা জানি। ওর মাও ওকে বকা দেয়। তখনও ও অস্বীকার করেই যায়। ও বলে আমি কিছু করিনি, স্কুলের ফ্রেন্ডরা মনে হয় এমন করে দেয়। আমি ওর মাকে বলি পরের দিন থেকে স্কুল থেকে ফেরার পর বই খাতাগুলো চেক করে দেখতে। যেই বলা সেই কাজ। ও স্কুল থেকে ফিরলেই ওর মা বই খাতাগুলো চেক করে দেখত। কোনো দাগানো কিছু পেত না। কিন্তু সকালে আমি পড়াতে গেলেই খাতা বা বইয়ের মধ্যে অমন গিজিবিজি আঁকা দেখতাম। আমি আর ওর মা শিওর হয়ে যাই এটা ওরই কাজ। ওর মা একদিন ওকে খুব মারে, তবুও ও অস্বীকার করেই যায়। এমন পুরো সপ্তাহ চলে। এরপর থেকে আরেকটি নতুন অলৌকিক ব্যাপার ঘটতে শুরু হয়। রোজ সকালে ঘুম থেকে উঠে ওর মা দেখতো যে অন্বেষার বই খাতাগুলো মেঝেতে ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে। প্রথম দিন একটু অবাক হয়, কিন্তু এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকে। অন্বেষার বাবা বলে ইঁদুরে মনে হয় ফেলেছে। অন্বেষার মা বলে না, হতেই পারে না, ইঁদুর তো আমাদের ঘরে নেই, আর এটা অন্বেষারও কাজ না, কারণ হচ্ছে অন্বেষা ওর মার সাথেই ঘুমোয়। ওর মা আরেকটা জিনিস লক্ষ্য করে, বই খাতার সাথে সাথে অনেক কটা ভাঙাচোরা কালো রঙের রং পেন্সিল মেঝেতে ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে। ওর মা ওকে জিজ্ঞাসা করে পেন্সিলগুলো কি তোর? ও বলে না, আমার না। আর অন্বেষার মাও ওর কাছে এই রং পেন্সিলগুলো আগে কখনো দেখেনি। ওর মার একটু খটকা লাগে, তবুও জিনিসটা নিয়ে অতটা মাথা ঘামায়নি। এই ঘটনাগুলো রোজই চলছিল। তার সাথে সাথে একটা নতুন ব্যাপার ঘটা শুরু হয়। ঘটনাটা হলো প্রতি রাতে অন্বেষার জ্বর আসে আর ঘুমের ঘরে বলে আমি বই খাতায় আঁকা আঁকি করিনি। সকাল হলেই জ্বর আর থাকতো না। এমনই কয়েকদিন চলে। রাত করে জ্বর আসে, সকাল হলে আবার ঠিক হয়ে যায়। অন্বেষা যখনই স্কুলে যেত, স্কুলে গিয়ে দেখতো
পেন্সিল বক্সের মধ্যে কোনো পেন নেই, শুধু কালো ভাঙা রং পেন্সিলে ভরা। ও ভাবে কি হলো ব্যাপারটা, আমি তো পেন ভরেছিলাম, আর এত ভাঙা রং পেন্সিল এলো কোথা থেকে। ও নিজেও একটু অস্বস্তি বোধ করে। পরের দিনও সেম ব্যাপার ঘটে, পেন্সিল বক্সে পেন নেই, অসংখ্য কালো ভাঙা রং পেন্সিল। এর জন্য ও ম্যাডামদের কাছে পানিশমেন্টও খায়। ও এই ব্যাপারটা ওর মাকে এসে বলে। পরের দিন থেকে স্কুলে যাওয়ার আগে ওর মা ওর ব্যাগ গুছিয়ে দেয়, পেন্সিল বক্সের মধ্যে পেন ভরে দেয়। কিন্তু ও স্কুলে গিয়ে দেখে বক্সে পেন নেই, 10-12টা কালো রং পেন্সিলে ভরা। ও স্কুল থেকে ফিরে ওর মাকে আবার এই ব্যাপারটা বলে। ওর মা এবার শিওর হয়ে যায় যে বক্সটার মধ্যে কোনো অলৌকিক কিছু আছে। ওর মা ওর বাবাকে বলে। ওর বাবা অতটা গায়ে লাগায় না। সেই দিন রাত থেকেই অন্বেষার বেদম জ্বর হয়। জ্বর আর কমে না সকাল হলেও। আর ওই জ্বরের মধ্যে ও কি ভাষায় বলে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না। সকালে ওর বাবা মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারখানা থেকে বাড়ি এসে দেখে সব বই খাতা আর পেন্সিল বক্সটা নিচের মধ্যে পড়ে, আর অসংখ্য কালো রং পেন্সিল মেঝেতে ছড়ানো ছেটানো। ওর মার সাথে সাথে ওর বাবাও শিওর হয়ে যায় যে কিছু তো একটা ব্যাপার আছে এই পেন্সিল বক্সে। অন্বেষের মা ওর বাবাকে বলে বাড়িতে পণ্ডিত ওঝা নিয়ে আসতে, বাড়িতে পূজাপাঠ দিতে হবে। ওর বাবা বলে, দাঁড়াও, টেনশন করো না, একটা কাজ করি, পেন্সিল বক্সটা বাড়িতে আনার পর থেকে এমন ঘটনা যখন ঘটছে, তাহলে এই পেন্সিল বক্সটাকেই ফেলে দিই। ওর মা বলে, তাহলে তাই করো, গঙ্গায় গিয়ে ফেলে দিয়ে আসো। সেই মতো ওর বাবা গঙ্গায় গিয়ে পেন্সিল বক্সটা ফেলে আসে। পেন্সিল বক্সটা গঙ্গায় ফেলার পর ওর বাবা ওর মাকে ফোন করে জানায় যে পেন্সিল বক্সটা ফেলে দিয়েছে। ওর মা উত্তর দেয়, অন্বেষার জ্বর আর নেই, মেয়ে স্বাভাবিক হয়ে গেছে। সেই দিন সন্ধ্যায় আমি ওকে টিউশন পড়াতে যাই। ওর মা আর বাবা আমাকে বলে কয়েকদিন ধরে বাড়ির মধ্যে একটা ভার ভাব লাগছিল। আর আমিও ওনাদেরকে বলি, আমি যখনই ওকে পড়াতে আসতাম ওদের বাড়িতে ঢোকার পর কেমন একটা অস্বস্তি লাগতো। এর আগে কখনো এমন হয়নি আমার সাথে। পেন্সিল বক্সটা ফেলে দেওয়ার পর থেকে ওই কালো রং পেন্সিলগুলো আর কখনো দেখা যায়নি। আর বইপত্রের মধ্যে কোনো ঘিজিবিজি আঁকা কোনো কিছু আর হয়নি। ওর মাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে এমন ঘটনা কেন ঘটলো, তোমাদের কি মনে হয়? ওর মা বলে, যেই মহিলার থেকে ওই পেন্সিল বক্সটা কিনেছিল মহিলাটা ছিল আদিবাসী মহিলা। মহিলাটা রাস্তার এক সাইডে অনেক জিনিসপত্র নিয়ে বসেছিল। আশেপাশে দোকানে অনেক ভিড় ছিল, কিন্তু ওনার কাছে একটাও কাস্টমার ছিল না। পেন্সিল বক্সটা আমার চোখে যায়, তারপর আমি কেনার জন্য যাই। আমি যেই বক্সটা কিনলাম দেখি তারপর থেকে অনেক কাস্টমার জড়ো হয়ে গেল ওনার দোকানের সামনে। মানে যে বসে বসে মাছি মারছিল, আমি যাওয়ার পর থেকে আর পেন্সিল বক্সটা কেনার পর থেকে ওনার দোকানে ভিড় হয়ে গেল। অন্বেষা আর ওর বাবাকে আমি বলি, দেখলি তো আমি কত লক্ষ্মী, আমি গেলাম আর ওনার এত কাস্টমার হয়ে গেল। তখন মজার ছলেই ব্যাপারটা নিয়েছিলাম। কিন্তু এই অলৌকিক ঘটনার পর আমাদের ধারণা হয় যে ওই আদিবাসী মহিলাটা ওই পেন্সিল বক্স দ্বারা অলৌকিক কিছু করেছিল, যার জন্য সেই জিনিসটার দিকে আমার চোখ যায়। উনি এমনই একটা কিছু করেছিল যে একজন কাস্টমার এলে পরপর সব কাস্টমার আসা শুরু করবে। ব্ল্যাক ম্যাজিক টাইপেরই কিছু একটা করেছিল, এটাই অন্বেষার মা বাবার ধারণা। এই ছিল আমার ছাত্রী অন্বেষা ও তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঘটনাটি ভৌতিক পুরোপুরি না হলেও অলৌকিক ব্যাপার তো কিছু ছিল, তা বোঝাই যাচ্ছে। এই ছিল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে আমার দিদার সাথে, আজ থেকে 25-26 বছর আগে। ঘটনাটি ঘটেছিল হুগলির ইমামবাড়া হসপিটালে। দিদার ডায়রিয়া হওয়ার কারণে ইমামবাড়া হসপিটালে ভর্তি হয়। দিদার যেই ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ডে 4 জন মাত্র পেশেন্ট ভর্তি ছিল। দিদা যেই দিন ভর্তি হয়েছিল সেদিন দুপুরেই ওই ওয়ার্ডের একজন মারা যায়।
তাই ওই ওয়ার্ডে মাত্র 3 জন পেশেন্ট ছিল। অত বড় ওয়ার্ড, তার মধ্যে মাত্র 3 জন, পুরো ফাঁকা ওয়ার্ড। দিদার একটু ভয় ভয় করছিল। রাতের খাবার দাবার করার পর দিদা ওই বাকি 2 জন পেশেন্টকে জিজ্ঞাসা করে, এই ফাঁকা ওয়ার্ডের মধ্যে তোমাদের ভয় লাগে না? সেই 2 জন পেশেন্ট বলে, হ্যাঁ ভয় তো লাগে, কিন্তু কি করা যাবে, উপায় নেই। ওই 2 পেশেন্ট দিদাকে বলে, ভয় টয় পেও না, ঠাকুরের নাম করে ঘুমিয়ে পড়ো। রাতে যদি কেউ ডাকে সাড়া তো দিওই না, আর চোখও খুলো না। বেশি কিছু অসুবিধা হলে নার্সদের ডেকো। তখন দিদা কৌতূহল বশত ওই 2 পেশেন্টকে বলে, কেন ভূত আছে নাকি? তখন ওনারা 2 জন বলে, না না তেমন কোনো কিছু না, ঘুমিয়ে পড়ো ঠাকুরের নাম করে। ওয়ার্ডের সব লাইট অফ করে দেওয়া হয়। ওয়ার্ডের এক কোনায় একটা কম পাওয়ারের ডিম লাইট জ্বালিয়ে রাখা হয়। তারপর ওই পেশেন্ট দুটো ঘুমিয়ে পড়ে আর দিদা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ বেড ঝাঁকুনিতে দিদার ঘুম ভেঙে যায়। দিদা ভাবে যে ভূমিকম্প হচ্ছে নাকি। দিদা উঠে বসে, দেখে শুধুমাত্র দিদার বেডটাই কেঁপে যাচ্ছে, আর ওই 2 পেশেন্ট ঘুমিয়ে আছে, ওদের বেডে কিছু হচ্ছে না। দিদার জিনিসটা ঠিক লাগে না। দিদা হরিনাম জপ করা শুরু করে। হরিনাম জপ করা শুরু করতে করতেই বেড ঝাঁকুনি বন্ধ হয়ে যায়। দিদা বুঝে যায় যে ঘটনাটা ঠিক না। দিদা তখন চিন্তা করে, ওই পেশেন্ট দুটো তো ঠিকই বলেছিল। দিদা ঠিক করে, যাই হয়ে যাক, এবার আর চোখ খুলবো না, শুয়ে থাকবো। তারপর শুয়ে পড়ে। ঘুম তো আর আসছে না, দিদার ভয় ভয় করছিল। কিছুক্ষণ পর দিদার চোখ লেগে যায় আর ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সাথে সাথে দিদাকে একজন বলছে, এই ওঠ, এই ওঠ। দিদার ঘুম ভেঙে যায়। দিদা ঠিক করে, যতই ডেকে যাক চোখ খুলবো না আর সাড়া দেব না। দিদাকে সমানে বলে যাচ্ছে, এই ওঠ, এই ওঠ। দিদার যেই চোখ খুললো না আর কোনো সাড়া দিল না, হঠাৎ দিদার হাত ধরে এক ঝটকা টান দেয়, আর দিদা বেডের একদম সাইডে চলে আসে। বাধ্য হয়ে দিদার চোখ খুলে যায়। দিদা দেখে আশেপাশে কেউ নেই। দিদা উঠে বসে। উঠে বসা মাত্রই দিদা যা দেখে তা দেখে দিদা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দিদা দেখে যেই বেডের পেশেন্টটা দুপুরে মারা গিয়েছে, সে ওই বেডে বসে দিদার দিকে তাকিয়ে আছে। দিদা প্রথমে ভাবে ভুল দেখছে। দিদাও 5-6 সেকেন্ডের মতো কন্টিনিউ সেই জিনিসটার দিকে তাকিয়েছিল। ওই জিনিসটা এক পৈশাচিক হাসি দিয়ে দিদার দিকে আসতে থাকে। দিদা দেখে জিনিসটা ওই বসা অবস্থায় এগিয়ে আসছে। দিদা আর নিজেকে ঠিক রাখতে পারে না, বাবা গো মাগো করে চিল্লিয়ে ওঠে। এরপর দিদার আর কিছু মনে নেই। সকালে দিদার জ্ঞান ফেরে। দিদা দেখে 2 জন নার্স দিদার সামনে দাঁড়িয়ে। নার্সরা বলে, কি গো, রাতে অমন চিল্লি উঠলে কেন? দিদা নার্সদের সব ঘটনাগুলো বলে, যা যা হয়েছে। নার্সরা বলে, হসপিটালে একটু তো এমন হবেই, মানিয়ে নিতে হবে। দিদা বলে, আর মানিয়ে নিচ্ছি, আজ আমার বাড়ির লোক এলে ছুটি নিয়ে বাড়ি চলে যাবে। ওই 2 পেশেন্ট দিদাকে বলে, ওনারা যেই দিন ভর্তি হয় সেই দিন ওনাদের সাথেও এমন ঘটনা ঘটেছিল। সকালে দিদাকে মামা দেখতে যায়। দিদা মামাকে সব ঘটনা বলে, তারপর ছুটি করিয়ে দিদাকে নিয়ে আসে। এই ছিল আমার দিদার সাথে ঘটা ভৌতিক ঘটনা। দীপদা, আমার পাঠানো ঘটনা দুটি যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে খুব খুশি হব। আশা করি ভূতবঙ্গের দর্শকদেরও দুটো ঘটনাই খুব ভয়ের লাগবে। তাহলে বন্ধুরা, আজকের 50তম স্পেশাল এপিসোডের ঘটনা দুটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কোন ঘটনাটা সবচেয়ে ভয়ের লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরাও যদি ভূতবঙ্গে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।